হ্যালো বন্ধুরা, রূপকথা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, এমন কিছু মানুষ আছে যারা চলে গেছে না ফেরার দেশে, কিন্তু তাদের কথা আজও মানুষ মনে রেখেছে। এখনকার দিনে সেই সব মানুষের কথা হয়তো অনেকেই জানে না। অর্থাৎ সালটা 40 কি 50 দশক। এই সময় যেসব নায়ক নায়িকারা এসছে তাদের সম্পর্কে আজকের দিনে মানুষ দাঁড়িয়ে অনেকেই জানে না। তাই বন্ধুরা, আজকের পর্বে আমি 40-50-এর দশকে এমন এক অভিনেত্রীর সম্পর্কে বলবো যিনি প্রথম মহিলা অভিনেত্রী এবং পরিচালক। তার সাবলীল অভিনয় দক্ষতা মানুষকে আকর্ষিত করেছে। বন্ধুরা, সেই অভিনেত্রী হলো মঞ্জু দে। আজকের পর্বে এই মঞ্জু দের সম্পর্কে কিছু সংক্ষিপ্ত আলোচনা করব। তিনি কেমন ছিলেন, তিনি কিভাবে অভিনয় জগতে এসেছিলেন, তার অভিনয় জগতে আসার পেছনে কে ছিলেন তাও আমরা জানব, এবং তার অভিনীত কয়েকটি চলচ্চিত্র সম্পর্কেও জানব। তাই স্কিপ না করে পুরো পর্বটি দেখো। ভালো লাগলে সবার কাছে শেয়ার করে দেবে, লাইক করে দেবে, আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পাশের বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবে। তাহলে চলো আজকের পর্বটি শুরু করা যাক। বন্ধুরা, আশৈশব সময়ে নিরিখে ব্যতিক্রমী ছিলেন এই অভিনেত্রী। মঞ্জু দে 1926 সালে 7ই মে বহরমপুরে মামার বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন। বাবা অমরেন্দ্রনাথ মিত্র এবং মা কমলা দেবী। মঞ্জু দে ছিলেন তাদের দ্বিতীয় সন্তান এবং কনিষ্ঠ। তার এক দাদা ছিল, দিলীপ মিত্র। তিনি পরবর্তী জীবনে প্রবাসেই কাটিয়েছিলেন। জীবিকার বাইরে শখের হোমিওপ্যাথি করতেন অমরেন্দ্রনাথ বাবু। এই ব্যাপারে তার সুনামও ছিল। পরে তারা কলকাতায় চলে আসেন, থাকতেন কনফিল্ড রোডে। মঞ্জু দে শুরু থেকেই অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন। পড়াশোনার বাইরে নানা রকম খেলাধুলাতেও তিনি পারদর্শী ছিলেন। এনসিসি করতেন, রাইফেল চালানো তিনি শিখেছিলেন, সাইক্লিংয়ে দক্ষতা তিনি দেখিয়েছিলেন। পরবর্তী দিকে তিনি শিখে নিয়েছিলেন হর্স রাইডিং এবং ড্রাইভিং। প্রসঙ্গত বলি, 1954 সালে অটোমোবাইল অ্যাসোসিয়েশন অব বেঙ্গল এবং ক্যালকাটা মোটর স্পোর্টসের উদ্যোগে কলকাতা থেকে জামশেদপুর পর্যন্ত এক কার র্যালিতে তিনি অংশ নিয়েছিলেন এবং সেই র্যালিতে প্রথম হয়েছিলেন। শুধু তাই নয়, 1959 সালে কমনওয়েলথ মোটরিং কনফারেন্সে তিনি ভারতীয় প্রথম মহিলা প্রতিনিধিত্ব করেছিলেন এবং তিনি লন্ডনে যান। নির্ধারিত সূচি অনুযায়ী রানী এলিজাবেথের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছিল সেই যাত্রায়, কিন্তু ইতিমধ্যেই তিনি আশুতোষ কলেজ থেকে স্নাতক হয়েছিলেন, ভর্তি হয়েছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে। তিনি বাংলা সাহিত্যের উপর এমএ করেছিলেন। 1945 সাল, অল্প কয়েকদিন আগেই মুক্ত হয়েছিল আজাদ হিন্দ বাহিনীর দেশপ্রিয় পার্কে আয়োজন করা হয়েছিল তাদেরই সম্বর্ধনার জ্ঞাপনের অনুষ্ঠান। সেই মুহূর্তে অনুষ্ঠানেই জন্য গড়ে তোলা হয়েছিল এক স্বেচ্ছাসেবক বাহিনী। সেদিনই সেই বাহিনীর পুরো ভাগে ছিলেন মঞ্জু দে। তার নেতৃত্বে একটি বাহিনী গার্ড অফ অনার দেয় সেই দেশপ্রেমিকদের। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিচালক সুশীল মজুমদার। তখন তিনি মঞ্জু দেকে দেখে প্রথম অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন এবং তখন থেকেই তার অভিনয় জগতের প্রথম প্রবেশ ঘটে। তবে মঞ্জু দের সহজ সাবলীল অভিনয় দর্শকের মনকে কেড়ে নিয়েছিল। বস্তুত স্বাভাবিক জীবনমুখী অভিনয়, যাকে আমরা ন্যাচারাল অ্যাক্টিং বলি, চলচ্চিত্রে তাকে ক্যামেরাবন্দি করার ধাঁচটি সমকালের সেভাবে প্রচলিত ছিল না, বরং কিছুটা ব্যতিক্রমী ছিল বললেই চলে। মঞ্চ অভিনয় স্বাভাবিকভাবেই যে উঁচু পর্দার অভিনয় বা অতি নাটকীয়তা দেখা যায়, সেটি যে রূপলী পর্দার ক্ষেত্রে অনুপযোগী সে কথা তখন বোধহয় সুনির্দিষ্ট এবং সার্বজনীনভাবে নির্ধারিত হয়নি। সেই সময় প্রথম যারা সিনেমার পর্দায় বাঞ্ছনীয় অভিনয়ের ধারার নিদর্শন রেখেছিলেন, নিঃসন্দেহে তাদের মধ্যে একজন ছিলেন মঞ্জু দে। কিন্তু পরবর্তী সময়ে 1948 সালে অর্থনীতি খ্যাতনামা অধ্যাপক
ক্ষেমচন্দ্র দের বড় ছেলে সত্যব্রত দের সঙ্গে তার বিবাহ হয়। পরিবারের সকলেই ঐকান্তিকভাবে চাইতেন তিনি পরিবারের বড় বউ হয়ে থাকুন। বিদেশি সব ধরনের রান্নাতেই অত্যন্ত পারদর্শী ছিলেন তিনি। পারিবারিক উৎসাহের অভিনয়ে জগতে পাকাপাকি পা রাখেন তিনি। তাকে অভিনয়ে আসতে সাহায্য করেছিলেন তার শ্বশুর মশাই। সেই সময় তার সঙ্গে পরিচালক হেমেন গুপ্তর সঙ্গে সাক্ষাৎ হয় এবং তিনি তখন মঞ্জু দেকে ছবির নায়িকার ভূমিকায় নির্বাচিত করেছিলেন। নায়ক ছিলেন প্রদীপ কুমার। একটি বিশেষ ভূমিকা ছিল শম্ভু মিত্রের, আর ছিল বিকাশ রায়। ছবির শুটিং শুরু হয় 1949-এ। 1 বছর পর অর্থাৎ 1950 সালে এই ছবিটি রিলিজ হয়। তার সহজাত দক্ষতার অভিনয়ের মাধ্যমে দর্শকের মন যেমন কেড়েছিলেন এবং পরপর সমস্ত পরিচালকরা তাকে নায়িকার ভূমিকায় অভিনয়ের জন্য প্রস্তাব দিতে থাকে এবং বহু পরিচালকের সঙ্গে তিনি কাজ করেন। বন্ধুরা, মঞ্জু দে যেহেতু বহুমুখী প্রতিভার অভিনেত্রী ছিলেন, সেহেতু তিনি এক জায়গায় স্থির ছিলেন না। তিনি আস্তে আস্তে বেতার নাটকে অংশগ্রহণ করেন। শুধুমাত্র কণ্ঠস্বরের নিয়ন্ত্রণের মাধ্যমে সেই নাটককে মনোগ্রাহী করে তুলতে হতো। এই রকম বহু বেতার নাটকে তিনি প্রশংসিত হয়েছেন। তারপরে আসেন নাটকে। টানা 2 বছর স্টার রঙ্গমঞ্চে সাফল্যের সঙ্গে তিনি তাপসী নাটকে অভিনয় করেছিলেন। তারপরে বিশ্বরূপায় করেন চৌরঙ্গী, মিনার্ভাতে ব্যভিচার নাটকে অভিনয় করেন। সব ক্ষেত্রে তার অভিনয় প্রশংসিত হয়, কিন্তু ওই যে এক জায়গায় তিনি স্থির থাকতে পারেন না। এরপরে তিনি পদক্ষেপ নিলেন যাত্রা মঞ্চে। 1975 থেকে 76 সাল নাগাদ নিউ বীণাপাণি অপেরায় পসারিণীতে প্রথম অভিনয়। তারপর একে একে জনতা অপেরায় ফুলন দেবী, ক্যালকাটা অপেরায় অভিশপ্ত চম্বল। শেষ পালাটি ছিল তার অভিনয় ছাড়াও পরিচালক হিসাবে তিনি দায়িত্ব পালন করেছিলেন। তার অভিনীত শেষ পালাটি ছিল ইন্দিরা। এই যাত্রাটির সুনাম বহুদূর পর্যন্ত বিস্তৃত ছিল। তৎকালীন কেন্দ্রীয় সরকারের বিশেষ আমন্ত্রণ সহ স্বনামধন্য ব্যক্তিবর্গ তার অভিনয় দেখেছিলেন। তার এই কর্মনিষ্ঠা নানা গৌরব তুলে দিয়েছিল তার হাতে। কেডি সাহেবের মুন্সি ছবিতে অভিনয়ের জন্য তিনি বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের তরফ থেকে শ্রেষ্ঠ অভিনেত্রীর স্বীকৃতি পেয়েছিলেন। 1952 সালে দিল্লিতে অনুষ্ঠিত আন্তর্জাতিক চলচ্চিত্র সম্মেলনে তিনি ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন। আবার জাকার্তায় ভারতীয় চলচ্চিত্র উৎসবে দেশের তরফে হাজির ছিলেন তিনি। মঞ্জুদের কর্মব্যস্ততার আড়ালে ব্যক্তিগত পরিসরে অনেক পরিবর্তন ঘটে গেছিল। ততদিনে পরিবারের মৃত্যু হানা দিয়ে দিয়েছে। চাকরি সূত্রে তার আপনজনেরা নানা জায়গায় ছড়িয়ে পড়েন। স্বামী অসুস্থ হন। মঞ্জু দে নিঃসন্তান ছিলেন। স্বাস্থ্য ভেঙেছে, বয়সে নিজের নিয়মে বেড়েছে। নিঃসঙ্গতা ঘিরে ধরেছে তার নিঃশব্দে। তিনি টালিগঞ্জে এক সুদর্শন বাড়ি তৈরি করেছিলেন। এছাড়া নিরিবিলিতে মাঝে মাঝে থাকার উদ্দেশ্যে কল্যাণীতেও তিনি একটি বাড়ি তৈরি করেছিলেন। সেটি তার দীর্ঘদিনে সচিবকে দান করে দিয়েছিলেন। সময়ের সাথে সাথে তার জীবনে শান্তি যেন চলে যেতে থাকে। এমন একটা সময় আসে তিনি মানসিক টালমাটালে ভুগছিলেন। সেই সময় তিনি গুরুর সান্নিধ্যে আসেন। হয়তো মানসিকভাবে ভেঙে পড়ার সেই দুর্বল সময়ে তিনি গুরুর দ্বারা প্রভাবিত হন এবং 1982-তে তিনি দীক্ষা গ্রহণ করেন। তার মতো বিজ্ঞানমনস্ক সচেতন ব্যক্তিত্বের ক্ষেত্রেও যেন ব্যাখ্যাতীত ব্যতিক্রম ঘটে। যাই হোক বন্ধুরা, শেষ পর্যন্ত সেই গুরুকেই যথাসর্বস্ব তিনি দান করে দেন। ভগ্ন স্বাস্থ্য বার্ধক্যজনিত কারণে 1989 সালে 23শে সেপ্টেম্বর তিনি আমাদের এই জগৎ ছেড়ে পরলোক গমন করেন। কিন্তু তার অভিনয়, তার উপহার দেওয়া ছবিগুলো আজও আমাদের আকর্ষিত করে। বন্ধুরা, মঞ্জু দে যেসব চলচ্চিত্রগুলি আমাদের উপহার দিয়ে গেছেন সেগুলোর মধ্যে হলো জিঘাংসা, 42, রত্নদ্বীপ, করপাপে, বউ ঠাকুরুনির হাট,
গৃহপ্রবেশ, মন্ত্রশক্তি, উপহার, বীরহাম্বীর, লক্ষ্যহীরা, কাবুলিওয়ালা, পৃথিবী আমারে চাই, বরদিদি, নীল আকাশের নিচে, অভিশপ্ত চম্বল, সজারুর কাঁটা, অর্পিতা। বন্ধুরা, এই সমস্ত চলচ্চিত্রগুলির মাধ্যমে তার অভিনয় দক্ষতা আমাদের সামনে প্রকাশ করে গেছেন, যা আজও স্বর্ণরেখায় লেখা আছে। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।